সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরার বাংলা সংবাদে। আমি আপনাদের সঙ্গে রয়েছি সায়ন। কোভিড-19 পরিস্থিতির কারণে 2021 সালের মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যেতে পারে। করোনাকালে যেহেতু সব স্কুলই বন্ধ ছিল, তাই অনেক ছাত্রছাত্রীরা সময় মতো অনলাইন রেজিস্ট্রেশন করাতে পারেনি। আগামী 16 ডিসেম্বর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের গভর্নিং বডির মিটিংয়ে সিদ্ধান্ত হবে কবে নাগাদ নেওয়া হতে পারে মাধ্যমিক পরীক্ষা। তবে মার্চ মাসে যে পরীক্ষা হবে না তা মোটামুটি নিশ্চিত বলে জানালেন পর্ষদ সভাপতি ডক্টর ভবতোষ সাহা। এছাড়া তিনি জানান, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হবে আগামী 21 ডিসেম্বর থেকে। আপনারা অবগত আছেন যে আমাদের এই বছর থেকে প্রথম অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। গত মাসের 7 তারিখ থেকে এই মাসের 7 তারিখ ডেট ছিল। তো যেহেতু প্রথম অবস্থায় নেওয়া হচ্ছে, কাজে এই ডেটটা আরো কিছুদিন চলবে রেজিস্ট্রেশন। এবং এটা রেজিস্ট্রেশন হচ্ছে ক্লাস 9-এর ছাত্রদের অ্যাপ্লিকেবল। আর ক্লাস 11-এ একটা করতে হয় এনরোলমেন্ট। এনরোলমেন্ট মানে হচ্ছে কি, সে কোন কোন সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট আছে, তো সে কোন কোন সাবজেক্টগুলো পরীক্ষা দেবে সেই জন্য রেকর্ড রাখতে হয়। সেই এনরোলমেন্টটা এতদিন অফলাইন হতো, এবার থেকে সেটা অনলাইনে হবে। 21 ডিসেম্বর থেকে সেটা শুরু হবে। রাজ্যের সবচেয়ে বড় রেফারেল হাসপাতাল জিবির এন্ডোস্কোপি পরিষেবা বন্ধ হয়ে রয়েছে দীর্ঘ 8 মাস ধরে। আর সেই কারণে সমস্যার মধ্যে পড়ছেন হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও তাদের আত্মীয় পরিজনরা। হাসপাতালে এই পরিষেবার দায়িত্বে ছিলেন ডাক্তার প্রদীপ ভৌমিক, কিন্তু করোনাকালে রোগীদের পরিষেবা প্রদান করতে তিনি নিজে অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার প্রদীপ ভৌমিকের পর আর কোন চিকিৎসককে দায়িত্ব না দেবার কারণে এই পরিষেবা বর্তমানে মুখ থুবড়ে পড়েছে। তাই সমস্যায় রয়েছেন রোগীরা। দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। বয়স এবং অসুস্থতার ভার, রাজনীতি থেকে পুরোপুরি অবসর নিচ্ছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। জানুয়ারিতে তার জায়গায় নতুন সভাপতি নির্বাচন করবে কংগ্রেস। রাহুল গান্ধী এখনো কংগ্রেস সভাপতির দায়িত্ব নিতে নারাজ, তাই নির্বাচনের পথে হাঁটতে হবে কংগ্রেসকে। রাজনীতি থেকে পুরোপুরি অবসর নিচ্ছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। জানুয়ারিতেই তার জায়গায় নতুন সভাপতি হিসেবে নির্বাচন করবে কংগ্রেস। সূত্রের খবর, দলের পাশাপাশি ইউপিএ জোটের নেতৃত্ব ছাড়তে চান সোনিয়া। আগেরবার কংগ্রেস সভানেত্রী পদ থেকে ইস্তফা দিলেও ইউপিএ চেয়ারপারসনের পদে কাজ চালিয়ে গিয়েছেন সোনিয়া। কিন্তু এবারে বয়সের ভারে আর সেটাও করতে চান না রায়বেরেলির সাংসদ। তাই তার জায়গায় ইতিমধ্যে নতুন চেয়ারম্যান খোঁজা শুরু করে দিয়েছেন বিরোধী জোটের নেতারা। আর সূত্রের খবর, ইউপিএর চেয়ারম্যান হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে আছেন মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ার। আসলে সোনিয়া পরবর্তীকালে কংগ্রেসের নতুন প্রজন্মের সঙ্গে আঞ্চলিক দলগুলির সম্পর্ক তেমন ভালো নয়। রাহুল গান্ধীকে মোদী বিরোধী মুখ হিসেবে তুলে ধরতেও আপত্তি আছে এনডিএর একাধিক শরিকের। আর কংগ্রেস এখন আগের থেকে অনেকটাই দুর্বল। তাই ডিএমকে, এনসিপি, আরজেডির মতো শক্তিশালী আঞ্চলিক দলগুলি এ প্রজন্মের কোনো নেতার আধিপত্য নাও স্বীকার করতে পারে। তাই সব দিক খতিয়ে দেখেই পাওয়ারকে বিরোধী জোটের নতুন চেয়ারম্যান হিসেবে বাছা হতে পারে বলে সূত্রের খবর। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও শরদ পাওয়ারের সম্পর্ক ভালো। সেক্ষেত্রে সরকার বিরোধী সুসম্পর্ক স্থাপনের একটা নজির তৈরি হতে পারে। তাই সার্বিকভাবেই ইউপিএ চেয়ারপারসন হওয়ার দৌড়ে পাওয়ার এগিয়ে আছেন বলেই মনে করা হচ্ছে। সবটাই বোঝা যাবে আগামী মাসে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ফের পুঞ্চ সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার চেষ্টা করেছিল পাকিস্তানি সেনা, যোগ্য জবাব দিয়েছে ভারত। ভারতীয় সেনার পাল্টা আঘাতে নিহত 5 পাক সেনা, গুরুতর আহত আরো 3 জন। সেনা সূত্রে জানা গিয়েছে এই তথ্য।
বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় পাক সেনা। গুলি চালানোর পাশাপাশি বোমা বর্ষণও করা হয়। পাক সেনার টার্গেট ছিল সীমান্ত এলাকার নাগরিক সুবিধা কেন্দ্রগুলি। সেগুলিকে লক্ষ্য করেই গুলি গোলা চালানো হচ্ছিল। এর জবাবে ভারতীয় সেনা পাল্টা গুলি চালায়। ভারতীয় জওয়ানদের আক্রমণের তীব্রতায় ছত্রভঙ্গ হয়ে যায় পাক সেনা। পাক সেনার একাধিক বাংকারও নষ্ট করে দিয়েছেন ভারতীয় জওয়ানেরা। উল্লেখ্য, বছরের শুরু থেকেই জম্মু কাশ্মীরের এই সীমান্ত এলাকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। গত বুধবার পুঞ্চের মানকোট সেক্টরে গুলি বর্ষণ করে পাক সেনা। সেখানেও ভারতীয় জওয়ানেরা যোগ্য জবাব দেন। ভারতীয় সেনার পাল্টা গুলিতে নিহত হন 2 পাক সেনা। জম্মু ও কাশ্মীর লাগোয়া আন্তর্জাতিক সীমান্ত রেখার উপরে গত 6 মাস ধরে পাক সেনার ড্রোনের আনাগোনা বহু বেড়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। নভেম্বর মাসের শেষে পুঞ্চ সেক্টরে দেখা গিয়েছিল পাক ড্রোনের। বিএসএফ এর তরফে জানানো হয়েছিল, রাতের অন্ধকার আকাশে ড্রোনটির গতিবিধি জওয়ানদের নজরে এসেছিল। তার কিছুদিন আগেই আবার ভারতীয় সেনা জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে পাক সেনার একটি কোয়াড্রাক্টরকে গুলি করে নামিয়েছিল। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই বেপরোয়াভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করতে চাইছে পাক জঙ্গিরা। তবে ভারতীয় জওয়ানদের তৎপরতায় সেই চেষ্টা একাধিকবার ব্যর্থ হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। আজ থেকে প্রায় 10 বছর আগে গন্ডাছড়া মহকুমার রুইসা বাড়ির পূর্ব পুতাছড়া এডিসি ভিলেজের জয়কুমার পাড়ায় একটি বক্স কালভার্ট নির্মাণের কাজে হাত দেয় গ্রাম উন্নয়ন দপ্তর। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে এই কালভার্ট অর্ধনির্মিত অবস্থায় ফেলে রেখে কাজ বন্ধ করে দেয়। ফলে পথ চলতে গিয়ে নানা সমস্যায় গোটা এলাকার লোকজন। গন্ডাছড়া মহকুমার ঐশাবাড়ির অন্তর্গত পূর্ব পুতাছড়া এডিসি ভিলেজের জয়কুমার পাড়ায় অর্ধনির্মিত একটি বক্স কালভার্ট পরিণত হয়েছে মরণ ফাঁদে। কোনো হেলদোল নেই দপ্তরের। আজ থেকে প্রায় 10 বছর আগে গ্রাম উন্নয়ন দপ্তর এই বক্স কালভার্ট নির্মাণের কাজে হাত দেয়। এই গ্রামের বসবাসকারী জনজাতির সুবিধার জন্য বিগত বাম জমানায় এই বক্স কালভার্ট নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এক অজ্ঞাত কারণে দপ্তর এই কাজ অসম্পূর্ণ করে চলে যান। এরপর দপ্তরের আর কোনো খোঁজ খবর নেই। সরকারি টাকার কতটুকু কাজ হলো আর কতটা রয়ে গেল তার কোনো হিসেব নেই বলে অভিযোগ স্থানীয় লোকজনেদের। তারা জানায়, জয়কুমার পাড়ায় 500 জনজাতির জন্য বিগত আমলে এই বক্স কালভার্ট নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়, যাতে করে মানুষ তাদের উৎপাদিত ফসল রৈশাবাড়ি বাজারে নিয়ে যেতে পারে। কিন্তু এই বক্স কালভার্ট নির্মাণ না হওয়ার সমস্যার মধ্য দিয়ে দিন কাটিয়ে আসছেন এলাকার লোকজনেরা। জয়কুমার পাড়া যে ব্রিজটা, এখনো বক্স ব্রিজটা কিন্তু দীর্ঘ 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখনো কিন্তু কাজটা ধরা হয়েছে না। কিন্তু আধা মাধা কাজ করে সাইডে দেওয়া হইতেছে। কিন্তু এত দীর্ঘদিন যে পাবলিক যন্ত্রণায় ভুগতেছে, বৃষ্টির বর্ষার দিনে এই পার থেকে ওই পারে যাওয়া যাইতেছে না। এ ব্যাপারে স্থানীয় লোকজনেরা বহুবার দপ্তরের কাছে আবেদন জানালেও তা কাজের কাজ কিছুই হয়নি। প্রতিবার ভোট এলে প্রতিশ্রুতি দিয়ে যাওয়া হয়, ভোট গেলে আর কিছুই মনে থাকে না তাদের। রাজ্যে ঐতিহাসিক পরিবর্তনের প্রায় 32 মাস পার হতে চলল, কিন্তু তাদের সমস্যা যে তিমিরে ছিল সে তিমিরেই রয়ে গেছে। এ ব্যাপারে রৈশাবাড়ি আরডি ব্লক ভিডিওর কাছে জানতে চাইলে তিনি দপ্তরকে জানাবেন বলে নিজের দায়িত্ব খালাস করে দিয়েছেন। আর এ নিয়েই ক্ষোভ ছড়িয়ে পড়ছে এলাকাবাসীর মধ্যে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। সংবাদের সময় এখন বিরতির। আমার বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই, পারুল প্রকাশনী। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে হয় না। আর তার অধিক রিপ এরিয়ার সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura. Export quality water storage tank. Polytech International. যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন।
ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আইআর টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। প্রাণিয়াম লুব্রিকেন্ট নিয়ে এলো ভিআইপি ওভারসিজ। এই ভারতীয় কোম্পানি নিয়ে এলো বাইক, গাড়ি থেকে শুরু করে সমস্ত মোটরযানে ব্যবহৃত গুণমান সম্পন্ন ইঞ্জিন ওয়েল, গিয়ার ওয়েল, স্টিয়ারিং ওয়েল, ব্রেক ওয়েল, শকার ওয়েল সহ সমস্ত লুব্রিক্যান্ট প্রোডাক্ট। আইএসও সার্টিফাইড ভিআইপি ওভারসিজ দেবে আপনার মোটরযানের সুরক্ষার বিশ্বস্ততা। আমাদের ঠিকানা ভিআইপি ওভারসিজ, শ্যামলী বাজার, ফায়ার ব্রিগেডের বিপরীতে। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। 1996 সালের 12 ডিসেম্বর কল্যাণপুর বাজার কলোনি গ্রামে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডে 26টি তরতাজা প্রাণ কেড়ে নিয়েছিল জঙ্গিরা। সেই হৃদয় বিদারক ঘটনা ভুলতে পারেনি কল্যাণপুর এলাকার মানুষ। সেই ঘটনার 24 বছর পর 12 ডিসেম্বর নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে শহীদ সমাবেশ। বেলা 1টায় সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। শুক্রবার সকালে কল্যাণপুর স্কুল মাঠ পরিদর্শনে যান বিধায়ক পিনাকি দাস চৌধুরী। সাথে ছিলেন বিজেপি কল্যাণপুর মণ্ডল সভাপতি জীবন দেবনাথ সহ অন্যরা। বিভিন্ন দিক খতিয়ে দেখেন তারা। আমাদের 1996 সালে 12 ডিসেম্বর বাজার কলোনিতে 24 জন তাজা প্রাণ ছিনিয়ে নিয়েছিল এবং 18 জন আজকেও জীবিত, তারা পঙ্গু অবস্থায়। সেই দিনটাকে শহীদ স্মরণে সমাবেশ। সেই সমাবেশে আমাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এবং তার প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন। প্রায় আমরা বলতে পারি বিকালের মধ্যেই প্রস্তুতি শেষ হবে এবং সারা বিধানসভায় একটা আলোড়ন সৃষ্টি হয়েছে সেই শহীদ সমাবেশে আসার জন্য। শ্যামা মায়ের আরাধনাকে কেন্দ্র করে শুক্রবার জিরানিয়া থানায় আয়োজন করা হল স্বেচ্ছায় রক্তদান শিবিরের। শিবিরে উপস্থিত ছিলেন জিরানিয়া মহকুমা শাসক সুভাষ দত্ত, এসডিপিও সুমন মজুমদার সহ অন্যরা। প্রায় 50 জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদানে সামিল হয়েছেন। এসডিপিও জানান, সামাজিক সুরক্ষার পাশাপাশি মানবিক কাজেও বরাবরই এগিয়ে আসে আরক্ষা দপ্তরের কর্মীরা। এই শিবিরে পুলিশ, টিএসআর, সিআরপিএফ জওয়ান সহ স্থানীয় লোকজনরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, প্রতি বছরই জিরানিয়া থানায় শ্যামা মায়ের পূজাকে কেন্দ্র করে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। গত বছরও এখানে আমরা একটা রক্তদান উৎসব করেছিলাম। তো এই বছরও আমরা এখানে খিলপুর থানাতে এটা শ্যামা মায়ের আরাধনা করা হয়। তো ওটাকে সামনে রেখে আমরা বার্ষিক অনুষ্ঠান হিসাবে অ্যাজ পার্ট অফ কমিউনিটি পুলিশে আমরা একটা রক্তদান উৎসব এবছরও আয়োজন করেছি। দাঁতাল হাতির আক্রমণে গুরুতর আহত ব্যক্তির জটিল অস্ত্রোপচার করে মৃত্যুর হাত থেকে বাঁচালেন জিবি হাসপাতালের চিকিৎসকরা। দীর্ঘ 6 ঘণ্টা অপারেশনের পর রোগীকে বাঁচাতে সক্ষম হলেন একদল চিকিৎসক। ডাক্তার দামোদর চ্যাটার্জি ও ডাক্তার দীপ্তনু চৌধুরীর নেতৃত্বে হয় এই অপারেশন। এই ঘটনায় রাজ্যবাসীর কাছে নিজেদের দক্ষতা প্রমাণ করলেন জিবি হাসপাতালের চিকিৎসকরা।
হাতির দাঁতের আঘাতে ক্ষতবিক্ষত ব্যক্তিকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন জিবিপি হাসপাতালের চিকিৎসকগণ। জটিল এই অস্ত্রোপচারের ফলে রঞ্জন মালাকারের পরিবার পরিজনদের মুখের হাসি ফিরে এলো। পাশাপাশি এই দুরূহ অপারেশনের সাফল্য রাজ্যের চিকিৎসকদের আত্মবিশ্বাস আরো মজবুত করলো। উল্লেখ্য, তেলিয়ামুড়ায় গত 8ই ডিসেম্বর বিকেল 3টে নাগাদ হাতির দাঁতের আঘাতে গুরুতরভাবে জখম হন 48 বছরের রঞ্জন মালাকার। তাকে প্রথমে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাতির দাঁত তার পেটের ভেতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গিয়েছিল। অন্ত্র পেটের ভেতর থেকে বেরিয়ে পড়েছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছিল এবং তার পিঠেও গুরুতর আঘাত ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রক্তের ব্যবস্থা করা সহ আনুষঙ্গিক সমস্ত ব্যবস্থাও করেন চিকিৎসকগণ। এদিনই সন্ধ্যা 6:30 থেকে অপারেশন শুরু হয়। আমরা 6:30-7টার থেকে শুরু করি অপারেশনটা। 6 ঘন্টার মতো লাগে ওই অপারেশন শেষ করতে। ওর ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এগুলো ওমেন্টাম, এগুলো ইনজুরি হয়েছিল। আর ওয়ান ওয়ে হি ওয়াজ ভেরি লাকি, কারণ হাতির যে দাঁতটা এটা ঢুকেছিল ওর পেটের সামনে দিয়ে, ঢুকে পেছন দিয়ে বেরিয়েছে। কিন্তু এওয়াটা যেটা আমাদের সবচেয়ে বড় ব্লাড সাপ্লাইয়ের ইয়ে থাকে, পোর্টাল থাকে, ওইটাতে কোনো ইঞ্জুরি হয়নি। সঙ্গে লেফট কিডনিটা কিছুটা টাচ করে ওই দাঁতটা বেরিয়ে গেছে পিছন দিক দিয়ে। দ্যাট ওয়ে হি ওয়াজ লাকি। আরেকটা হলো ওর লিভার, স্প্লিন, ওগুলো কোনো ইঞ্জুরি হয়নি। অনলি ইন্টেস্টাইনাল ইঞ্জুরি ছিল, ওমেন্টাম ইঞ্জুরি ছিল। সেগুলো আমরা রিপেয়ার করে ঠিক করে আমরা রাত্রিরে তখন 11টার মতো সময় আমরা বেরোতে পারি হাসপাতাল। 4 ঘন্টার সুদীর্ঘ অপারেশন শেষে রোগীকে অ্যানেস্থেটিক আইসিইউতে স্থানান্তরিত করা হয়। এই জটিল অপারেশন করেন ডাক্তার দামোদর চ্যাটার্জি ও ডাক্তার দীপ্তেন্দু চৌধুরী। অ্যানেস্থেসিওলজিস্ট ছিলেন ডাক্তার ভাস্কর মজুমদার ও ডাক্তার সৌরভ সাহা। এই অপারেশনে আরো 7 জন চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ানরাও সহায়তা করেন। বর্তমানে রোগী সজ্ঞানে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। জিবিপি হাসপাতালে তার শারীরিক পরিস্থিতির প্রতি চিকিৎসকগণ নজর রাখছেন। জিবিপি হাসপাতালে সাম্প্রতিককালে একাধিক জটিল অস্ত্রোপচারে সাফল্য এসছে। এই অপারেশনটিও রাজ্যের চিকিৎসকদের দক্ষতার ফসল এবং রাজ্যবাসীকে উন্নততর চিকিৎসা ব্যবস্থা প্রদানে আশ্বস্ত করার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমন কঠিন অপারেশন আগেও করেছেন ডাক্তার দামোদর চ্যাটার্জি। তরুণ শল্য চিকিৎসক ডাক্তার দীপ্তেন্দু চৌধুরীও তার দক্ষতা প্রমাণ করেছেন একাধিক অস্ত্রোপচারে। যদিও রোগীর পরিবারের সদস্যরা এই অপারেশন অন্য কোথাও করার কথা ভাবছিলেন, কিন্তু চিকিৎসকেরা তাদের ভরসা যোগান। তো পেশেন্টটা যখন এসছে, আমাদের টিমের যারা ছিল, আমার স্টুডেন্টরা ছিল, পিজি স্টুডেন্ট, ওরা দীপ্তেন্দুকে দেখেছে, দীপ্তেন্দু এসে দেখেছে। প্লাস পেশেন্ট পার্টি তখন চাইছিল ওকে আইএলএসে নিয়ে যেতে। তো দীপ্তেন্দু আমাকে ফোন করলো, স্যার এরকম একটা কেস এসছে, দেখো তুমি এটা। আর এরপরে ওনার এখানে লোকাল এমএলএ কল্যাণী দিদি এসেছিলেন সঙ্গে। উনি এসে আমরা কনভিন্স করালাম যে আমরা এখানে অপারেশন করব। বিধানসভার সরকারি মুখ্য সচেতক তথা বিধায়ক কল্যাণী রায়ও ছুটে গিয়েছিলেন। তিনিও ভরসা রেখেছিলেন জিবিপি হাসপাতালের চিকিৎসকদের উপর। অপারেশনের মাধ্যমে রোগীর জীবন ফিরিয়ে দিতে সক্ষম হন ডাক্তার চ্যাটার্জি সহ তার পুরো টিম। চিকিৎসকদের এই সফলতায় রাজ্যবাসীর মধ্যে আস্থা বাড়বে জিবিপি হাসপাতালের প্রতি, এতে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে এবার দেশ জুড়ে রেল পরিষেবা স্তব্ধ করে দেওয়ার হুঙ্কার প্রতিবাদী কৃষকদের। কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত তারা যে কোনোভাবে আন্দোলন প্রত্যাহার করবেন না, তা স্পষ্ট করে দিলেন কৃষক সংগঠনের নেতারা।
সাংবাদিকদের দেয়া এক বিবৃতিতে কৃষক নেতা বুটা সিং সাফ বলেন 10 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী কৃষকদের দাবি না মেনে বিতর্কিত কৃষি আইন বাতিল না করেন তাহলে রেল পরিষেবা স্তব্ধ করে দেওয়া হবে। এই আন্দোলনে গোটা দেশের মানুষ ট্রেন লাইনে নামবে। সংযুক্ত কিষাণ মঞ্চ এই বিষয়ে তারিখ নিশ্চিত করে শিগগিরই ঘোষণা করবে। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা বলবীর সিং রাজেওয়াল বলেন, কেন্দ্র মেনে নিয়েছে যে নয়া কৃষি আইন ব্যবসায়ীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। কৃষি যদি রাজ্যের আওতায় থাকে তাহলে এই ক্ষেত্রে আইন প্রণয়ন করার অধিকার কেন্দ্রের নেই। উল্লেখ্য, বিগত প্রায় 15 দিন থেকে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছে হরিয়ানা ও পাঞ্জাবের কৃষকেরা। প্রচন্ড শীতেও নিজেদের দাবিতে অনড় থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। কেন্দ্রের সঙ্গে কৃষক নেতাদের আলোচনা হলেও জট কাটেনি। সম্প্রতি বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় সরকারের দেয়া খবর ছুঁয়েও দেখেননি কৃষকেরা। এতে স্পষ্ট হয়ে গিয়েছে যে নিজেদের দাবি থেকে কোনোভাবেই সরানো যাবে না তাদের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর ইন্দ্রনগর উচ্চ বিদ্যালয়কে ইংরেজি মাধ্যমে উন্নীতকরণ করা হল বিধায়ক সুদীপ রায় বর্মনের হাত ধরে। আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণী থেকে শুরু হবে ইংরেজি মাধ্যমের পঠন পাঠন। উদ্বোধন করে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, এলাকার মানুষের চাহিদা অনুযায়ী স্কুলটি ইংরেজি মাধ্যমে আপগ্রেড করেছে বর্তমান সরকার, যার কারণে খুশি শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ এলাকার লোকজন। আগামী দিনে স্কুলের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করবে বলে আশাবাদী বিধায়ক সুদীপ রায় বর্মন। একটা সময় তো ডিমান্ড থাকা সত্ত্বেও এই ব্যবস্থাগুলো করা হয়নি, কিন্তু বর্তমান সরকার এগুলো গুরুত্ব করে মানুষের চাহিদা অনুসারে আরো চাহিদা রয়েছে, অন্তত বেশ কয়েকটি স্কুল আপগ্রেডেশন করেছেন ইংলিশ মিডিয়াম স্কুলে, এবং আমার এলাকারও ইন্দ্রনগর হাই স্কুল এটাও ইংলিশ মিডিয়াম স্কুল আপগ্রেড করা হয়েছে। স্বাভাবিকভাবেই স্কুলের হেডমিস্ট্রি থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, স্টুডেন্ট, অভিভাবক, সবাই খুব খুশি, এলাকাবাসীও খুশি। এই মুহূর্তে আরো একবার নিয়ে নিচ্ছি বিজ্ঞাপনের জন্য বিরতি। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার গুচ্ছেন নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমে নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811।
আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। থ্যাংক ইউ। বৌদি, গোটা মশলা এনেছো? বেটে রাখিস। ইয়েস মামা। I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় গেছো? মাই ডকুমেন্টসে। গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিতে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। জিএসটি আর ইনকাম ট্যাক্স নিয়ে দুশ্চিন্তা আর নয়। এখন আপনার প্রিয় শহর আগরতলায় চলে এসেছে কলকাতার বিখ্যাত এসএম ট্যাক্স কনসালটেন্সি। জিএসটি, ইনকাম ট্যাক্স ও অডিট সম্পর্কিত সমস্ত ধরনের পরিষেবা প্রদান করা হয় এখানে। এছাড়াও ট্যাক্স প্ল্যানিং এবং বিনিয়োগ সম্পর্কিত উপযুক্ত দিশা নির্দেশও দিয়ে থাকি আমরা। তাই আর দেরি না করে চলে আসুন এসএম ট্যাক্স কনসালটেন্সি, গণরাজ চৌমনি, আগরতলা অফিসে। যোগাযোগ 833711 8335897 860 9436185964। আমাদের প্রথম 3 জন গ্রাহক পাবেন 10 বছর বিনামূল্যে পরিষেবা। আগরতলা ছাড়াও আমাদের অফিস রয়েছে উদয়পুর, অমরপুর ও কৈলাস শহরে। প্রাণিয়ান লুব্রিকেন্ট নিয়ে এলো ভিআইপি ওভারসিজ। এই ভারতীয় কোম্পানি নিয়ে এলো বাইক, গাড়ি থেকে শুরু করে সমস্ত মোটর যানে ব্যবহৃত গুণমান সম্পন্ন ইঞ্জিন ওয়েল, গিয়ার ওয়েল, স্টিয়ারিং ওয়েল, ব্রেক ওয়েল, শকার ওয়েল সহ সমস্ত লুব্রিক্যান্ট প্রোডাক্ট। আইএসও সার্টিফাইড ভিআইপি ওভারসিজ দেবে আপনার মোটরযানের সুরক্ষার বিশ্বস্ততা। আমাদের ঠিকানা ভিআইপি ওভারসিজ, শ্যামলী বাজার, ফায়ার ব্রিগেডের বিপরীতে। কৃষি এবং কৃষকদের মান উন্নয়নের জন্য উত্তর জেলার জেলা শাসকের কনফারেন্স হলে জেলা পরিষদ ও জেলার বিভিন্ন কৃষি আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি সচিব সি.কে. জমাতিয়া, জেলা সভাধিপতি ভবতোষ দাস প্রমুখ। তারা জানান, আগামী কিছুদিনের মধ্যে রাজ্যের প্রতিটি জেলায় কৃষি ও কৃষকদের আয় দ্বিগুণ করতে বিভিন্ন দপ্তরের সাথে কাজ করে চলেছে জেলা পরিষদ। 2023 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারের কৃষি দপ্তর। ইয়ার অ্যাকশন প্ল্যান, রিয়েলিস্টিক 3 ইয়ার অ্যাকশন প্ল্যান আমরা তৈরি করেছি। এই অ্যাকশন প্ল্যানটাকে আমরা ডিস্ট্রিক্টে গিয়ে ছেড়ে জেলা পরিষদের সঙ্গে আমরা আলোচনা করছি, করে যাতে আমরা গ্রাউন্ডে যাতে করে আমরা এটাকে ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে মেইন টার্গেট যেটা হচ্ছে যে ডাবলিং ফার্মার্স ইনকামটাকে আমরা অ্যাচিভ করতে পারি। এবং আমি ইন দ্য মিন টাইম অলরেডি আমি ফার্মারদের সঙ্গে ইন্টারাকশন করছি, মাঠে গিয়ে আমি ইন্সপেকশন করছি এবং জনপ্রতিনিধিদের সঙ্গে আমি কথা বলার পরে আমার কনফিডেন্স বেড়েছে যে আমরা বাই 2022-23 যে ফার্মার যে বর্তমান ইনকাম আছে সেটাকে আমরা ডাবল করার জন্য আমাদের সক্ষম হবে।
শীতের মরশুমে রাজধানীর প্রাণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা থেমে নেই। বৃহস্পতিবার রাত 10টায় ধলেশ্বর অঙ্গ সঞ্চালনী ক্লাব এলাকার একটি বাড়িতে আগুন লাগায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আগুনে সজল কৃষ্ণ সাহার দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে ওই দুটি ঘরে ভাড়াটিয়ারা থাকতেন, তবে ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। শর্ট সার্কিট থেকে এই ঘটনা বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 লক্ষ টাকা, এমনটাই জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। আমি তো রোজই 10:30টার মতন মহনাম চাকরি করি, ওইখান থেকে আইসে আমার ওয়াইফের ছোট বোনের বাড়িতে ছিল, ফোন করতে বড়া বাড়িতে আয়ো। ওইখান থেকে আমি গিয়ে আসার সময় ওই ব্যক্তি কেউ নাই, ফোন করলাম, বলে আমার ঘর তো নাই, ঘর ফিরে সব চাই। আয়া দেখি যে এই অবস্থা। কিসের থেকে আগুনের সূত্রপাত বলে মনে করছে? আমার মনে হয় কারেন্টের দিকে সিলিন্ডারে কিছু দেখা গিয়েছে আপনাদের? সিলিন্ডার তো আছে, আমার তো সিলিন্ডার খালি। এই যে সিলিন্ডার আছে, টোটাল 4টা সিলিন্ডার দেখা গিয়েছে। ওইটা আমার না, বাড়িতে আরো ভাড়া আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম মনে করছে? দেখেন আমার সব কিছু নিয়ে সেটা 8-9 লাখ টাকার মতন জিনিসপত্র আছে। সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে তার ছবির উপরে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠে সৌম্যজিৎ দেবনাথ নামে এক যুবকের বিরুদ্ধে। পরে তাকে ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা আটক করে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেয়। তার বাড়ি বিলোনিয়া শহরের নেতাজি পল্লী এলাকায়। মা শিক্ষিকা এবং বাবা স্বপন দেবনাথ পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক। এই ঘটনায় বিলোনিয়া শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজেপি যুব মোর্চার তরফে বিলোনিয়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দেবনাথ, পিতা স্বপন দেবনাথ, সে কালকে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর একটা পেজ থেকে যখন ওনার একটা ছবি পোস্ট করা হয়েছিল, তখন সে ওই পোস্টের উপরে একটা কুরুচিকর একটা কমেন্ট করেছে এবং প্রিভিয়াসলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধেও ওনার পেজে গিয়ে সে অনেক কুরুচিকর মন্তব্য করেছে। আজকে আমাদের যুব মোর্চার পক্ষ থেকে আমরা সবাই ওকে ধরি এবং পুলিশের হাতে দ্বারস্থ করি এবং আমরা সবাই মিলে ওর জন্য যাতে আইনিভাবে শাস্তি হয়, ওর জন্য আমরা একটা লিখিত একটা অভিযোগ আমরা আজকে বিলোনিয়া থানাতে দিয়ে যাই। শুক্রবার সকালে খোয়াইয়ের লালচিলায় গাড়ির ধাক্কায় গুরুতরভাবে জখম হলেন দুজন ব্যক্তি। তাদের নাম শিবু ঘোষ ও উত্তম ঘোষ। তাদের বাড়ি খোয়াই বিমানবন্দর রোডে। সকালে তারা দুজন লালচিলা এলাকায় একটি ইট ভাটায় গিয়েছিলেন। ফেরার সময় একটি গাড়ি দ্রুত বেগে এসে তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর তাদেরকে রক্তাক্ত অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুজনের অবস্থা বেগতিক হওয়ায় তাদেরকে আগরতলার জিবি হাসপাতালে পাঠানো হয়। ওই তো বাট্টার থেকে আসার পরে ইট বাট্টাতে সকালবেলা গেছিল, আসার সময় ওই লালচিলা এই পঞ্চায়েতের সামনে, উত্তর রামচন্দ্রঘাট পঞ্চায়েতের সামনে একটা মারুতি ভ্যান ধাক্কা মেরা বেগে গেছে আর কি। ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনে ছাত্রদের মধ্যে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উপস্থিতিতে বিনামূল্যে সৌর অধ্যয়ন বাতি বিতরণ করা হয়। এদিন 185 জন ছাত্রকে সৌর অধ্যয়ন বাতি দেওয়া হয়, বাকিদের পরে স্কুল থেকে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর দাস, এসএমসির চেয়ারম্যান সহ অন্যরা। যে ভেরি রিসেন্টলি আমাদের সরকার 9000 চাকরির ইন্টারভিউ সমস্ত অনলাইনে চলে এসছে। 9000 গ্রুপ বি এন্ড গ্রুপ সি। যদিও তোমরা এখনো সেই পর্যায়ে নাই, কারণ তোমরা এই গ্রুপ বি গ্রুপ সি চাকরি করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তোমরা এগিয়ে যাবে, আরো অনেক এগিয়ে যাবে। শুধু এখানে থেমে থাকলে চলবে না। বিবিআই স্কুল মানে বীর বিক্রম ইনস্টিটিউশন একটা প্রেস্টিজিয়াস স্কুল, এবং এই স্কুলের সামনে দিয়ে আসলে গেলে তখন আমি ওই ড্রেসটা দেখি, স্কাই ব্লু শার্ট আর হোয়াইট প্যান্ট, এটা এই যে এরকম ড্রেস দেখলে তখন নিজের মনে কিরকম একটা টেরিফিক একটা উন্মাদনা হয়। কাঞ্চনপুর মহকুমার রবীন্দ্রনগর মিনি সিসিএফসি কমপ্লেক্সে বাঁশের তৈরি বোতল এবং আধুনিক ডিজাইনের অর্জুন ফুলের ঝাড়ু তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রায়
300 স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের। তাদের উৎপাদিত সামগ্রীর চাহিদা রয়েছে ব্যাপক। জনজাতিদের চিরাচরিত জুম চাষের পরিবর্তে এই সামগ্রী তৈরি করলে আর্থিকভাবে অনেকটাই লাভবান হবেন তারা। প্রায় 300 উপজাতির যুবক যুবতী এই প্রশিক্ষণ পেয়ে শুরু করেছেন বাঁশের তৈরি বোতল এবং ঝাড়ু তৈরির কাজ। বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কারের যুগেও মানুষের বাড়িঘরে এবং নামিদামি প্রতিষ্ঠানগুলিতেও বাঁশ বেতের তৈরি হস্তশিল্পের জিনিসের কদর এবং চাহিদা দিন দিন বাড়ছে। ফলে রাজ্যের হস্তশিল্পীদের নিপুণতায় তৈরি বাঁশ বেতের শৌখিন চেয়ার, টেবিল, সোফা থেকে রকমারি জিনিসগুলি ইতিমধ্যেই রাজ্য এবং বহির্রাজ্যের বাজার দখল করতে শুরু করেছে। রাজ্যে হস্তশিল্পে তৈরি জিনিসের চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এই বাঁশ বেতের শিল্পকে স্থায়ী রোজগারের পথ হিসাবে বেছে নিচ্ছেন রাজ্যের অধিকাংশ বেকার যুবক যুবতী মহিলারা সহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিও। এক্ষেত্রে বাঁশ বেতের তৈরি নানা প্রকার হস্তশিল্পের জিনিস বাজারজাত করে ইতিমধ্যেই আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন রাজ্যের বহু বেকার যুবক যুবতীরা। রাজ্যে নতুন জোট সরকার ক্ষমতায় আসার 3 বছরের ব্যবধানে বাঁশ ভিত্তিক শিল্পকে বিশেষ প্রাধান্য দিয়ে রাজ্যে তার ব্যাপক প্রসার ঘটানোর কাজ শুরু করেছে, যার প্রধান লক্ষ্য হচ্ছে রাজ্যে পিছিয়ে পড়া জাতি জনজাতি অংশের লোকজনেদের স্থায়ী উপার্জনের পথ প্রশস্ত করা। বিশেষ করে অর্থনৈতিক বিকাশে ইতিমধ্যেই রাজ্য সরকার রাজ্যের 2 লক্ষ স্বসহায়ক গোষ্ঠীর যুবক যুবতী এবং মহিলাদের স্বনির্ভর এবং স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন কারিগরি দক্ষতার প্রশিক্ষণ এবং ব্যাংক ঋণে সহায়তা প্রদান করেছে। কেন্দ্রীয় সরকারের বনধন বিকাশ প্রকল্পের সহায়তায় কাঞ্চনপুর মহকুমা বন দপ্তর এবং টিআরপিসি লিমিটেডের উদ্যোগে কাঞ্চনপুরে 300 জন স্বসহায়ক গোষ্ঠীর বেকার যুবক যুবতী মহিলাদেরকে আধুনিক মানের বাঁশের বোতল এবং ফুলঝাড়ু তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। কাঞ্চনপুর মহকুমা বন দপ্তরের অন্তর্গত রবীন্দ্রনগর মিনি সিসিএফসি কমপ্লেক্সে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা হাতে কলমে বাঁশের বোতল এবং আধুনিক ডিজাইনের অর্জুন ফুলের ঝাড়ু তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় 300 জন স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের। কাঞ্চনপুর মহকুমার বনভূমির অধীন জেএফএমসি এর অন্তর্গত 300 জন স্বসহায়ক গোষ্ঠীর সদস্যরা গত 40 দিন ব্যাপী এই বাঁশের বোতল ও আধুনিক ডিজাইনের ফুলঝাড়ু তৈরির প্রশিক্ষণ নেন। 40 দিন প্রশিক্ষণ শেষে স্বসহায়ক গোষ্ঠীর সদস্যরা নিজের হাতে তৈরি করেন বাঁশের তৈরি সুদৃশ্য আধুনিক ডিজাইনের বোতল এবং ফুলঝাড়ু, যে প্রশিক্ষণের বিষয়বস্তু তাদের কাছে একেবারেই নতুন। खबर बायनो सानो आंबो जोंरो खांजा सोरानि साब्रैजि र मातम फरेस्ट अफिसर जों ट्रेनिंग मा खेहा बद बनाय भिहा केनु सि बनाय भिहा जे जोंबो सुनु भाई भिहा बा सासुनो फुरु भिहा जोंबो रंजा असु नंजा सुफो কত করে বিক্রি করতে পারবে এটা একটা? 3.5 জায়গায় যে বোতল বলে 1500 টাকা আর ঝাড়ু বলে 40 টাকা। এদিকে কাঞ্চনপুরে বাঁশের তৈরি বোতল ও নতুন ডিজাইনের ফুলঝাড়ুর প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা সাজিরুং রিয়াং জানান, এ ধরনের প্রশিক্ষণ পেয়ে তারা খুবই খুশি। সরকারি সহায়তায় বিনামূল্যে এ ধরনের একটি সময় উপযোগী এবং লাভজনক প্রশিক্ষণ শিবিরে নতুন ধরনের কাজ শিখতে পেরে তারা খুবই আনন্দিত বলে অভিমত ব্যক্ত করেন। কাঞ্চনপুর মহকুমা বন আধিকারিক সুমন দাস জানান, 2020-21 অর্থ বছরে কেন্দ্রীয় সরকারের বনধন প্রকল্পে রাজ্য সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় কাঞ্চনপুর মহকুমা বন দপ্তরের অন্তর্গত স্বসহায়ক গোষ্ঠীর 300 জন সদস্যকে বাঁশের বোতল ও ফুলঝাড়ু তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। গোটা রাজ্যে এ ধরনের 10টি বনধন প্রকল্প করা হয়েছে। তার মধ্যে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর এবং দামছড়ায় 2টি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তো অ্যাকচুয়ালি এটা সারা ত্রিপুরাতে 10টা বনধন প্রকল্প করা হয়েছে। এর মধ্যে নর্থ ত্রিপুরাতে 2টা অফিসিয়ালি, দামছড়াতে এবং কাঞ্চনপুরে। তো এই কাঞ্চনপুরের মধ্যে এটাই প্রথম আমরা চালু করেছি। এটা একটা নতুনত্ব বিষয়। আমাদের প্রধানমন্ত্রীর ইচ্ছায় বনধন প্রকল্প চালু হয়েছে। এটার মেইন উদ্দেশ্য ছিল যে বনের মধ্যে যে আমাদের যে প্রোডাক্ট আছে, যেমন ব্যাম্বু বেসড প্রোডাক্ট, নন টিম্বার ফরেস্ট যেরকম আছে, আপনাদের বিভিন্ন প্রোডাক্ট আছে, এগুলিকে কিভাবে আমরা ইউটিলাইজ করে এবং গ্রামের যে রুরাল পিপলগুলি যে আছে তাদের জীবিকা কিভাবে আমরা অর্থনৈতিকভাবে বাড়াতে পারি,
এই প্রকল্পের মাধ্যমে এটার মেন উদ্দেশ্য ছিল। এই পিছিয়ে পড়া গরিব জনজাতি অংশের লোকজনদের আর্থিক সমৃদ্ধি ঘটাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের বর্তমান জোট সরকারের যৌথ প্রয়াসে বিভিন্ন উন্নয়ন প্রকল্প রূপায়ণ করছে। ওই সমস্ত প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়ে আগামী দিনে রাজ্যের স্বসহায়ক গোষ্ঠীর আরও বেশি অর্থনৈতিক বিকাশ ঘটবে যে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না। কাঞ্চনপুর থেকে সুজিত বড়ুয়া রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ট্যাঙ্ক মানি বর্তমানে P4